না, 30 মিনিট ধরে ঠায় দাঁড়িয়ে আছি। এই মেয়েটার টাইমিং সেন্স আর হলো না। প্রত্যেকবার নিজেই টাইম দেয় আর নিজেই লেট করে আসে। আর একবার ফোন করিই বরং। হ্যাঁ, কত দূর? কত দূর মানে? এই তো ফোন করলে 10 মিনিটও হয়নি। তখনই তো বললাম 15 মিনিটের মধ্যে আসছি। এখন আবার ফোন করলে কেন? হ্যাঁ, ফোন করলাম কারণ তুমি 15 মিনিটে আসছি বলেছিলে। অলরেডি 25 মিনিট হয়ে গেছে। ঠিক করে বলবে আর কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি, রাখো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো বুঝি? না না, এই 45 মিনিট হবে। বিশ্বাস করো, আজকে আমি একটুও লেট করতে যাইনি। ওই রাস্তায়। থাক থাক, হয়েছে। আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। মেকআপ করতে বসে দেরি হয়েছে সেটা বললেই হতো। চলো। কোথায় যাবে? কেন? যেরকম প্ল্যান ছিল, প্রথমে সিনেমা দেখতে, তারপর সেখান থেকে রেস্টুরেন্টে। না সাহেব, ওসব জায়গায় গেলেই তো চলবে না। সে কি? তাহলে কোথায় যাব? আগে যেতে হবে শপিংয়ে। শপিংয়ে? কেন এখন শপিংয়ে যাব কেন? কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরে আর হেয়ালি করো না। কি বলছো খোলাখুলি বলো। কেন? তুমি সারপ্রাইজ পেতে পছন্দ করো না বুঝি? উফ, ঠিক আছে বলো, কি সারপ্রাইজ? আমার ছুটি স্যাংশন হয়ে গেছে। হোয়াট? ইজ ইট ট্রু? একদম। 1 সপ্তাহ ধরে ঘ্যান ঘ্যান করতে হয়েছে সোমবার ছুটি নেওয়ার জন্য। করব না? বাসুদেব রাজবংশী বলে কথা। তাহলে কবে বেরোচ্ছি? কবে আবার? সোমবারই। গুড। তাহলে চলি। হ্যাঁ, কোথায় জানো? আরে ধুর বাবা, শপিংয়ে। ও হ্যাঁ হ্যাঁ, চলো। তাহলে ম্যাডাম, কাল সকালে যেন দেরি করবেন না প্লিজ। অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে তো। না না, কাল দেরি হবে না। সকাল সকাল না বেরোলে আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারবো না। এটা মাথায় থাকলেই হবে। চলি। প্রীতিলতার সাথে আমার এই নিয়ে 8 বছরের সম্পর্ক। আমাদের দুই পরিবারের মধ্যেই একটা বন্ধুত্বের সম্পর্ক আগাগোড়াই ছিল। প্রীতিলতার বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়ে ওকে প্রথমবার দেখেছিলাম। তারপরই শুরু হয় আলাপ। তারপর ধীরে ধীরে আমার চাকরি না পাওয়া পর্যন্ত বিয়েটা ঝুলেছিল। পারিবারিক সম্পর্ক যতই ভালো থাকুক, আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়েটা করতে। না, চাকরি আমি পাইনি। আমার ধৈর্য বরাবরই কম। 2-1বার পরীক্ষা টরীক্ষা দিয়ে কোনো ফল যখন পেলাম না, তখন শুরু করলাম নিজের অ্যাডভার্টাইজমেন্টের বিজনেস। ব্যবসায়ীদের ব্যবসাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অডিও অ্যাড, ভিডিও অ্যাড, অ্যানিমেশন ভিডিও অ্যাড এই সমস্ত সার্ভিস দিয়ে থাকি। না, এটা কিন্তু আবার গল্পের সংলাপ ভেবে ভুল করবেন না। এটা কিন্তু সত্যি। চাইলে আপনারাও অর্ডার করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। যাই হোক, তো সেই ব্যবসা যখন মোটামুটি মাথা তুলে দাঁড়ালো, তখন ভাবলাম বিয়েটা এবার করে নেওয়াই যায়। আসছে বৈশাখে আমাদের বিয়ে। তোমাদের সবার কিন্তু নেমন্তন্ন থাকলো। কি আসবে তো? কমেন্টে জানাও। আমাদের এইদিকে হানিডাঙ্গা নামে একটা জায়গা আছে। প্রতি বছর সেখানে বিরাট বড় বাউলের মেলা বসে। দুপুর থেকে শুরু হয় বিভিন্ন বাউল শিল্পীদের গান, চলে একেবারে সন্ধেবেলা পর্যন্ত। প্রীতিলতার বাউল গান ভীষণ পছন্দ। আর এবার আসছে ওর সব থেকে পছন্দের বাউল শিল্পী বাসুদেব রাজবংশী। আর সেটা আগামীকাল। কিন্তু কাল সোমবার। প্রীতিলতা যে অফিসে কাজ করে সেখানকার ম্যানেজার কোনো মতেই সপ্তাহের প্রথম দিন ছুটি দেবেই না। অনেক ঘ্যান ঘ্যান করে তবে নাকি ওর একদিনের ছুটিটা ম্যানেজ করতে হয়েছে। কি ম্যাডাম, স্বাদ পূরণ হলো? হ্যাঁ একদম। কি গলা, উফ। তবে অন্যরাও যারা গান গাইলো তারাও নেহাত খারাপ গায়নি কিন্তু। হ্যাঁ, তারাও ভালো গিয়েছে। তবে রাজবংশীর মতন আর কেউ না। রাজবংশী রাজবংশী। এই মরেছে। বিদ্যুৎ চমকাচ্ছে তো। বৃষ্টি নামবে নাকি? তাই তো মনে হচ্ছে। এতক্ষণ দেখিনি, আকাশে তো ভালোই মেঘ করেছে। বাড়ি তো এখান থেকে অনেক দূর। তাড়াতাড়ি চালাও, সন্ধে ঘনিয়ে এলো। বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, না হলে বাবা মেরে পিঠের ছাল ছাড়িয়ে নেবে। এই রে, বলতে না বলতেই নেমে পড়লো তো। দেখো সামনে কোনো বাড়ি টাড়ি থাকলে দাঁড় করাও। সিজনের প্রথম বৃষ্টি, ভিজলেই ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখছি। আর এমন এক জায়গা, আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখছি না। এই তো একটা বাড়ি। নামো নামো নামো, এখানে গিয়েই দাঁড়াই। উফ, ভাগ্যিস এই বাড়িটা অন্তত ছিল, তা না হলে একেবারে কাক ভেজা ভিজতে হতো। কিন্তু এটা তো মনে হচ্ছে কোনো একটা পুরনো বাড়ি। কেউ থাকে টাকে না, না কি? কি জানি, সেরকমই তো মনে হচ্ছে। না না, তাই বা কি করে হয়? দরজাটা ভেতর থেকে বন্ধ। তাই তো দেখছি। এমনও দিনে দাঁড়ে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমসায়,
সে কথা শুনিবে না কেহ আর। নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ। সে কথা আখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতিকার। নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে। দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস। আসিবে কত লোক, কত না দুঃখ শোক। সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। বাহ, বেশ সুন্দর কবিতা তো। রবি ঠাকুরের বর্ষার দিনে। চলো না ভেতরে যাই। এমনিতেও এ বৃষ্টি সহজে থামবে বলে মনে হচ্ছে না। একটু ভদ্রলোকের সাথে কথা বলে আসি, চলো না। আচ্ছা চলো। এমন ঘন ঘোর বরিশায়। ভেতরে ঢুকেই দেখলাম অন্ধকারে আপাদমস্তক ঢেকে থাকা একটা ঘর। তার ভেতরে একটা চেয়ার, একটা টেবিল। টেবিলের ওপর একটা মোমবাতির আলোর সামনে বসে আছে একজন লোক। আমি বললাম, এখানে বাউল গান শুনতে এসেছিলাম হাবড়া থেকে। রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, তাই একটু আপনার বাড়িতে আশ্রয় নিলাম। কিছু মনে করবেন না যেন। আর আপনি খুব ভালো একটা কবিতা আবৃত্তি করছিলেন। বাইরে বৃষ্টি আর ভেতরে বৃষ্টির কবিতা। এতটা বলার পর আমাদের দিকে ঘুরে দাঁড়ালেন। দেখলাম সারা মুখ দাড়িতে ঢাকা, মাথায় অবিন্যস্ত চুল, পাগলের মতন এক চেহারা। একজন আমারই বয়সী ভদ্রলোক। সারাটা মুখে কিসের যেন একটা কষ্ট লুকিয়ে আছে। সে একবার আমাদের দিকে তাকিয়ে দুজনকে ভালো করে দেখে নিল, তারপর বলল, কবিতা? এই কবিতার জন্যই তো আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল। আমিও যদি বলতে পারতাম, কবিতা তোমাকে দিলাম আজকে ছুটি। খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কিন্তু পারিনি, আর পারিনি বলেই। যাকে আপনারা আর সে কথা শুনে কি করবেন? আপনারা চলে যান। আপনাদের এখানে থেকে কোনো কাজ নেই। আমাকে লিখতে বসতে হবে। আপনাদের সাথে ফালতু বকবক করলে আমার চলবে না। ভীষণ অপমানিত হলাম। কথাগুলো ভীষণ গায়ে লাগলো। বললাম, ঠিক আছে, আপনি লিখুন, আমরা বরং বাইরে গিয়ে দাঁড়াই। চলো। না, দাঁড়াও। ওনার কথাগুলো আমাকে ভীষণ টানছে। আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমার সাথে কথা? আমার সাথে মৃত্যু কথা বলে। আমার সাথে কথা বলে যন্ত্রণা। আমার সাথে কথা বলে পৃথিবীর সমস্ত ঘুমহীন রাতের অনুভূতি। প্রীতি, চলো। তুমি থামো। আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে আপনি কবি? হ্যাঁ, আমি কবি সব্যসাচী মজুমদার। আমি তো ভাবতেও পারছি না আপনার সাথে আমার এইভাবে দেখা হয়ে যাবে। আপনি জানেন না আমি আপনার লেখার কত বড় ভক্ত। আপনার লেখা যে পত্রিকাতেই ছাপা হোক আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, কিন্তু আপনাকে কোনোদিনও দেখিনি। আপনার বাড়ি যে এইখানে তা তো জানতাম না। এখানে এইভাবে আপনি একাই থাকেন? হ্যাঁ, এখানে আমি একাই থাকি। তাছাড়া আর কে থাকবে? আর যার থাকবার কথা ছিল, যার জন্য এই কবি জীবন, সে তো। আপনাদের দেখে বড় ভালো লাগে জানেন। আপনাদের জীবন কত সুন্দর, কত পূর্ণ। কারণ সৃষ্টিকর্তা আপনাদের ওই কবিত্ব নামের অভিশাপটুকু দেয়নি। ওটা যাদের দেয় তারা বড়ই দুর্ভাগা। সারাটা জীবন তাদের সেই অভিশাপে দগ্ধ হতে হয়। আপনি এইভাবে কেন কথা বলছেন? আপনি ভালো কবিতা লেখেন, আপনার ভালো নাম আছে, অনেক মানুষ আপনাকে চেনে, আপনার কবিতা ভালোবাসে। এটাকে আপনি অভিশাপ বলছেন কেন? মানুষ তো এটুকুই চায়। হ্যাঁ, আমিও তো শুধু ওইটুকুই চেয়েছিলাম। আর চেয়েছিলাম তাকে। রক্তে আমার মিশেছে মৌনাম, কেমন করে ভুলবো ও চাঁদ মুখ। রক্তে আমার আগুন ধরাও যদি, মৌ যমুনায় ভাসিয়ে দেব বুক। কি কেমন? অসাধারণ। আর একটা লিখেছি, শুনবে? না, আজ থাক। চলো, আজকে ওঠা যাক। আর ভালো কথা, তোমার না আজ ইন্টারভিউ ছিল?
গেছিলে? হ্যাঁ গেছিলাম। তা কি হলো? কিছুই তো বললে না। চাকরি আমার হবার নয়। কি বলেছে? বলবে তো। বলেছে আমার এলাকার কাউন্সিলরের কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট এনে জমা দিতে। হ্যাঁ, তো সমস্যা কোথায়? দিয়ে দাও জমা। না মৌ, আমার পক্ষে সম্ভব না। আমি ওসব পার্টির লোকেদের কাছে গিয়ে হাত কচলাতে পারবো না, আর তাদের তোষামোদও করতে পারবো না। আমার আত্মমর্যাদায় বাধে। সব্য, এরকম অবুঝের মতো কথা কেন বলো? তোমার কবিতা তো আমার ভালো লাগে, কিন্তু শুধু কবিতা দিয়ে তো জীবন চলবে না। কিছু একটা তো করতে হবে, বলো, না হলে খাবো কি? আর আমাকে বা বিয়ে করে তুমি খাওয়াবে কি? ওই দুটো টিউশনি, ওতে কি হবে? মৌ, আমাকে আর একটু সময় দাও। আমার বেশ কিছু পাবলিকেশনের সাথে কথা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন আমাকে পাণ্ডুলিপি পাঠাতে বলেছে। আমার একটা বই ছাপা হয়ে বাজারে আসতে দাও শুধু। উফ সব্য, তুমি বুঝতে পারছো না, ওরকম ভাবে এখন আর কিছু হয় না। এখন কটা লোক কবিতার বই কিনে পড়ে? এখন আর কেউ কিচ্ছু পড়ে না। দেখো, তুমি তো বাচ্চা ছেলে নয় না, বলো, যে তোমাকে টিয়া পাখির মতন করে বোঝাতে হবে। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, একটা চাকরি যদি জোগাড় করতে না পারো, তাহলে কিন্তু আমার পক্ষে এই সম্পর্কটাকে টেনে রাখা মুশকিল হয়ে যাবে। শূন্য কলস উপুর হয়ে এলে পিপাসার গান বেজে ওঠে। বুকের কাছে ঝুঁকে পড়ে চাঁদ, নক্ষত্র, নারী। এক একটা বয়স জানে জীবন থেকে নুন ঝরে গেলে বুকের কাছে হেলে আসে গাছ। শোনো, তোমাকে যেটা বলার জন্য ডেকেছি, তুমি আর আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবে না। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, ছেলে ব্যাংকে চাকরি করে। সত্যি বলতে, আমিও তো গরিব ঘরের মেয়ে। এরকম ভালো একটা সম্বন্ধ আমার জন্য আর আসবে না। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি সবটা ভুলে যাও আর আমাকে একটু সুখী হতে দাও। বেশ, তুমি যদি এতেই সুখ খুঁজে পাও, তাহলে আমি আর তোমার সুখের পথে কাটা হয়ে দাঁড়াবো না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। অনুভব লেগে থাকে সুতোয়, শুধু মালা থেকে সময়ের ফুল ঝরে যায়। সেখানে ডুবিয়ে মুখ এতটা সহজ করে কাকে তুই জানালি বিদায়। তারপর আর কি? মুক্তি, মুক্তি। কি বলছেন এসব? মুক্তি মানে? মানে জীবন নামের ওই অভিশাপ থেকে মুক্তি, বিষাদ যাপন থেকে মুক্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি। প্রীতি, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। বৃষ্টি থেমে গেছে, চলো। কিন্তু চলো। এ কি, আপনারা এই বাড়ির ভিতরে কি করছিলেন? কি মতলব বলুন তো আপনাদের? এই যে আপনাদের বাড়ি কোথায়? অপকর্ম করার জন্য তো এখন অনেক ভালো ব্যবস্থা আছে, সেসব থুয়ে এই বাড়িতে ঢুকেছিলেন কেন? মুখ সামলে কথা বলুন। বৃষ্টির জন্য আমরা একটু এই বাড়ি থেকে দাঁড়িয়েছিলাম। তা বৃষ্টি তো কমে গেছে অনেকক্ষণ, এতক্ষণ কি করছিলেন? হ্যাঁ, আরে ওই তো, কি নাম যেন, সব্যসাচীর সাথে একটু কথা বলছিলাম। কবিতা শোনাচ্ছিল আর কি সব আজগুবি গল্প। কি আপনাদের মাথা ঠিক আছে? সব্যসাচী আসবে কোথা থেকে? সে পাগলা তো মারা গেছে আজ 3 দিন হলো। রাস্তায় গাড়ি চাপা পড়েছিল, সারাদিন মাথায় খালি কবিতা ঘুরে বেড়াতো। যাকে, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, যান বাড়ি যান। পাড়ার লোক দেখলে কিন্তু কেস খেয়ে যাবেন। যান, চলে যান।